আসসালামু আলাইকুম। প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সবাইকে আজকের গণিত প্রথম ক্লাসে স্বাগতম। তো আজকে তোমার গণিত প্রথম ক্লাসটি খুবই ইন্টারেস্টিং, কারণ এই ক্লাসে তোমাদেরকে এমন কিছু শেখানো হবে যেগুলো শিখলে তোমরা, যে বেসিক বিষয়গুলো শিখলে তোমার প্রথম অধ্যায় থেকে তুমি সবগুলো অঙ্ক খুব সহজেই করতে পারবে। তো পুরো ক্লাসটি তোমরা দেখলে তাহলে তোমরা বুঝতে পারবে তোমাদের গণিত প্রথম অধ্যায়ের এই বেসিক ক্লাসটা করার পরে অনুশীলনমূলক যে অঙ্কগুলো রয়েছে সেগুলো তোমরা নিজে নিজেরাই করতে পারবে। তো চলো দেরি না করে শুরু করা যাক। মূলত আমি এই ক্লাসটি লাইভ ক্লাস নিয়েছিলাম, কিন্তু লাইভ ক্লাসে সবাই যুক্ত হতে পারো নাই। আরেকটা বিষয় হচ্ছে, লাইভ ক্লাস চলাকালীন সময়ে আমি ক্লাসটা রেকর্ড করতে পারি নাই, যার কারণে পুনরায় ক্লাসটা নিতে হচ্ছে। আমি কিন্তু এটা লাইভ ক্লাসও বুঝিয়েছি। তো দেরি না করে আমরা শুরু করি। আজকে গণিত প্রথম অধ্যায়ের প্রথম ক্লাস, ষষ্ঠ শ্রেণীর। তো ষষ্ঠ শ্রেণীর গণিত প্রথম ক্লাসটি শুরু করার আগে তোমাদেরকে কিছু কথা বলে রাখি, যেহেতু এটা প্রথম ক্লাস তোমাদের এবং গণিত প্রথম ডেমো ক্লাস, যার কারণে তোমাদেরকে এই বিষয়গুলো বলা উচিত বলে মনে করি। তো ষষ্ঠ শ্রেণী, তোমরা যারা ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী রয়েছ, তোমরা জানো তোমাদের অনেকগুলো বিষয় রয়েছে। এখানে অনেকগুলো বিষয়ের মধ্যে কিন্তু তোমাদেরকে সবগুলো বিষয়ে প্রাইভেট পড়তে হয় না, সবগুলো বিষয়ে তোমাকে কোচিং করতে হয় না, সবগুলো বিষয়ে আরেকজনের হেল্প ছাড়াও তোমরা এমন কিছু বিষয় আছে যেগুলো নিজে নিজে পড়ে পরীক্ষা অনেক ভালো রেজাল্ট করতে পারো। তো আমরা মূলত এখানে সেই বিষয়গুলোর উপর ক্লাস নিব না। আমরা যে বিষয়গুলোর উপর ক্লাস নিব সেগুলো হচ্ছে যেগুলো তোমরা প্রাইভেট পড়ো, কোচিং করো। মূলত আমরা এখানে হচ্ছে, আমাদের এখানে তুমি যদি পড়ো তাহলে প্রাইভেট বা কোচিং এগুলো কোনোটাই তোমার করতে হবে না। জাস্ট আমাদের ক্লাসগুলো মনোযোগ সহকারে দেখলেই করলেই তোমার জন্য যথেষ্ট। আর আমরা এই বিষয়গুলোর উপর ক্লাস নিব। তোমার গণিত বিষয়ের উপর আমরা ক্লাস নিব, তারপর তোমার ইংরেজি প্রথম, ইংরেজি দ্বিতীয়র উপর ক্লাস নিব, বাংলা প্রথম, বাংলা দ্বিতীয়র উপর ক্লাস নিব, এবং বিজ্ঞান বিষয়ের উপর ক্লাস নিব। মূলত এই বিষয়গুলো একজন স্টুডেন্ট প্রাইভেট পড়ে থাকে, কোচিং করে থাকে। মূলত এই বিষয়গুলোর উপর কঠিন টপিকগুলো তোমাদেরকে একদম খুব সহজে এ টু জেড, একদম বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স লেভেল পর্যন্ত তোমাদেরকে পড়ানো হবে। তো আমরা কিন্তু খুব কম টাকায় এই বিষয়গুলো তোমাদেরকে পড়াবো। যেখানে তুমি এখানের যে কোনো একটা সাবজেক্টও তুমি যেখানে এক মাস পড়তে পারবে না, এইরকম কম টাকায় তোমাদেরকে আমরা এখানে এই চারটা বিষয়ের মধ্যে আবার এখানে প্রথম পত্র, দ্বিতীয় পত্র, এখানে প্রথম পত্র, দ্বিতীয় পত্র, মোট হচ্ছে 6টা বিষয় তোমাদেরকে আমরা পড়াবো। তবে তোমরা বলতে পারো, স্যার বাকি বিষয়গুলো আমরা কিভাবে পরীক্ষা ভালো করতে পারবো? মূলত এগুলোর জন্য আমরা তোমাদেরকে শতভাগ কমন উপযোগী সুপার সাজেশনগুলো দিয়ে দিব পরীক্ষার সময় এবং পরীক্ষার আগে, অবশ্যই এখন থেকে দিয়ে দিব আমরা। তো সকল বিষয়ের তুমি শতভাগ কমন উপযোগী সুপার সাজেশনগুলো পাবে, সেগুলো তুমি পড়বা। সকল বিষয়ের পাবে, তোমাকে যে বিষয়গুলো পড়ানো হচ্ছে সেগুলোও পাবে, আর তোমাকে যে বিষয়গুলো তোমাকে পড়ানো হচ্ছে না সেই বিষয়গুলো সহ তুমি আমাদের কোর্সের অ্যাড হলে পেয়ে যাবে। সকল বিষয়, শুধুমাত্র 6টা বিষয় পড়ানো হবে এবং সকল বিষয়ের সাজেশন তুমি পাবে। তারপর মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই। আমরা যে তোমাদেরকে পড়াবো, তোমরা যে পড়বে, শুধুমাত্র পড়লেই তো হবে না, তাই না? তুমি হচ্ছে কেমন পড়তেছো, তুমি পরীক্ষা কেমন করতে পারো, এটার জন্য আমরা তোমাদেরকে টেস্ট নিয়ে যাচাই করব যে তোমার প্রস্তুতিটা কেমন। পরীক্ষার তোমার পড়াশোনার পাশাপাশি ঘন ঘন পরীক্ষা দেওয়া, নিজেকে যাচাই করা, এটা খুবই গুরুত্বপূর্ণ। যার কারণে আমরা মডেল টেস্টটা তোমাদের জন্য রেখেছি। তোমরা অবশ্যই এটা, তোমাদেরকে যে ক্লাসগুলো নেওয়া হবে, যে টপিকগুলো পড়ানো হবে সেগুলোর উপর আমরা মডেল টেস্ট নিব তোমাদের কাছ থেকে। তারপর লাইভ ক্লাস, অবশ্য আমাদের সবগুলো ক্লাস হবে লাইভ ক্লাস। সেক্ষেত্রে তোমরা যারা অনেকেই আছো, সবার সাথে তো আর সবার সময় মিলে না, তাই না? সবার সাথে সবার সময়টা মিলানো যায় না। তো যার কারণে যারা লাইভ ক্লাস করতে পারবে না, তোমরা হচ্ছে তোমাদের জন্য রেকর্ডেড ক্লাস আমরা দিয়ে দিব। যারা লাইভ ক্লাস করবে তাদের জন্য দিয়ে দিব রেকর্ডেড ক্লাস, যারা করতে পারবে না তাদের জন্য দিয়ে দিব। সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে তুমি তোমার যতবার ইচ্ছা ক্লাসগুলো দেখতে পারবে এবং যখন মনে চায়, যখন ইচ্ছা তুমি ক্লাসটা করে নিতে পারবে। এ কারণে আমরা লাইভ ক্লাসের পাশাপাশি রেকর্ডেড ক্লাসটাও দিয়ে দিব। ফার্স্ট নাম্বার যেটা, সেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। বাংলাদেশের কোনো অনলাইন প্ল্যাটফর্ম দেখাতে পারবে না তোমরা, যেখানে হাজার হাজার টাকা খরচ করেও স্টুডেন্টরা ভর্তি হয়ে কিছুই পায় না, অথবা তাদেরকে মনে করো কোনো ধরনের পুরস্কার
দেওয়া হয় না। দিলেও এগুলো হচ্ছে যে কিরকম দেয় জানি না। অনেক টাকার কোর্স এগুলো হতে পারে, অনেক টাকার কোর্সের মধ্যে হয়তো দিতে হতে পারে। কিন্তু তুমি আমাদের এখানে ভর্তি হবে 500 টাকা দিয়ে, 500 টাকা কোর্স ফি দিয়ে তুমি আমাদের এখানে ভর্তি হইয়ে তুমি পেয়ে যাবে 5,000 টাকা পুরস্কার। বিষয়টা তোমরা একটু চিন্তা করে দেখিও। মূলত তোমরা যদি আমাদের এখানে পড়ে, ইতিমধ্যেই আমাদের 2025 সালে যারা পড়েছিল তারা অনেক ভালো রেজাল্ট করেছে আমাদের এখান থেকে পড়ে। তো তোমরা যারা রোল এক এখান থেকে পড়ে, যারা রোল এক হবে অথবা যারা A+ পাবে, তোমাদেরকে আমরা দিব নগদ 5,000 টাকা পুরস্কার। ঠিক আছে? তো এখন হচ্ছে যে আমরা মূলত তোমাদেরকে এই পুরস্কারটা দিব এই কারণে যে তুমি যাতে পরবর্তী ক্লাসেও যাতে অনেক এরকম একটা ভালো রেজাল্ট করতে পারো, এবং আমরা যে তোমাদেরকে পড়িয়ে কতটুকু নিয়ে যেতে পারি, আমরা যে তোমাদেরকে কতটুকু পড়াতে পারে, এটা যাতে উঠে আসে। এবং তোমাদের জন্য অবশ্যই এই পুরস্কারটা আমি মনে করি যারা ভালো রেজাল্ট করে, মেধাবী ছাত্র, আমরা তো মেধাবী স্টুডেন্টদেরকে নিয়ে কাজ করতেছি, যারা গরিব মেধাবী স্টুডেন্ট রয়েছে তাদেরকে নিয়েই আমাদের যাত্রা। তো আমরা তাদেরকে নিয়েই কাজ করব। তো এই কারণে মাত্র 500 টাকা দিয়ে আমাদের কোর্সটা আমরা কি করেছি, শুরু করেছি। তো মূলত আমরা আমাদের কোর্সটাকে দুই ভাগে ভাগ করছি। একটা হচ্ছে তোমার অর্ধবার্ষিক পরীক্ষা পর্যন্ত, অর্ধবার্ষিক পরীক্ষা পর্যন্ত একটা হচ্ছে অর্ধবার্ষিক পরীক্ষা পর্যন্ত, আরেকটা হচ্ছে বার্ষিক পরীক্ষা পর্যন্ত। কেউ চাইলে একদম বার্ষিক পরীক্ষার জন্য ভর্তি হয়ে যেতে পারে, আর কেউ চাইলে শুধুমাত্র অর্ধবার্ষিকের জন্য ভর্তি হতে পারে। তো একটা অর্ধবার্ষিক পর্যন্ত আমরা পড়াবো মাত্র 500 টাকা দিয়ে, আর বার্ষিক পরীক্ষা পর্যন্ত পড়াবো, অর্ধবার্ষিকের পর থেকে বার্ষিক পরীক্ষা পর্যন্ত পড়াবো 500 টাকা দিয়ে। আর অর্ধবার্ষিক আর বার্ষিক দুইটার জন্য কেউ যদি ভর্তি হয় তাহলে মাত্র 1,000 টাকা দিয়ে ভর্তি হতে পারবে। তো এই হলো আমাদের কোর্স ফি, তেমন বেশি না। 500 টাকা দিয়ে বর্তমানে কিছুই পাওয়া যায় না। যাই হোক, এটা তোমরা সবাই জানো। তো এখন কথা হলো যে তোমরা 1,000 টাকা দিয়ে পুরো বছর আমাদের কাছে পড়তে পারবে। যদিও এমন অনেক স্টুডেন্ট আছে যারা প্রতি মাসে 5-6 হাজার টাকা খরচ করে প্রাইভেট পড়তেছে, কোচিং করতেছে। আমরাও কিন্তু তোমাদের প্রাইভেট কোচিংয়ে যা পড়াই আমরাও কিন্তু তা পড়াবো। তবে আমাদের এখানে করলে আমাদের ক্লাসটা তুমি রেখে দিতে পারবে রেকর্ডেড ক্লাস, যে কোনো সময় 100 বার দেখলেও তোমার মানা নাই। কিন্তু তোমার যে শিক্ষক তোমার বাড়িতে এসে পড়ায় বা তুমি কোচিং সেন্টারে পড়ো, সেখানে একবার বুঝাই দিল বা একটা ক্লাস হয়ে গেল, সেটার তো আর রেকর্ড থাকে না, তাই না? সেটা হচ্ছে ওখানেই চলে গেল, দ্বিতীয়বার বুঝে নেওয়ার কোনো সুযোগ নাই। আর আমাদের এখানে এমন শিক্ষক প্যানেল রয়েছে, তুমি যে কোনো সময়, দিন রাত যে কোনো সময় আমাদের কাছ থেকে যে কোনো বিষয় বুঝে নিতে পারবে, এবং ক্লাসের সময় সরাসরি বুঝেই নেওয়ার সুযোগ আছে। তোমরা যতক্ষণ একটা টপিক বুঝবে না ততক্ষণ আমরা নেক্সট টপিকে যাব না, ততক্ষণ আমরা তোমাদেরকে বুঝাবো। তো এই হলো আমাদের কোর্স। তো তোমরা যারা অ্যাড হতে চাচ্ছ, অবশ্যই আমাদের এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে এবং ইমো আছে। তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ এবং ইমোতে যোগাযোগ করে আমাদের কোর্সে অ্যাড হয়ে যাবে। এবং তোমাদের সহপাঠী, বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন যারা রয়েছে, যারা টাকার কারণে প্রাইভেট পড়তে পারে না, কোচিং করতে পারে না, মেধাবী স্টুডেন্ট, তারা চাইলে এত অল্প টাকায়, আমাদের কোনো মাসিক ফি নাই, এত কম টাকায় আমাদের কোর্সে অ্যাড হয়ে সে একটা ভালো রেজাল্ট করতে পারে, এবং অবশ্যই সে পড়াশোনায় ভালো করতে পারবে ইনশাল্লাহ। তো চলো আজকের ক্লাসটি শুরু করা যাক। আচ্ছা, আমরা প্রথমে হচ্ছে যে মূলত তোমাদেরকে বলে রাখি, তোমাদের প্রথম অধ্যায়ের যতগুলো বেসিক আছে, তোমাদের প্রথম অধ্যায় থেকে যতগুলো বিষয় আছে, সবগুলো বিষয় নিয়ে আজকের এই ক্লাসে আমরা আলোচনা করব। তো তোমরা অবশ্যই মনোযোগ দিয়ে ক্লাসটি দেখবে। একদম প্রথম অধ্যায়ের বেসিকটা তোমার কাছে ফানি ফানি হয়ে যাবে, এটা সম্পূর্ণ ক্লাসটি দেখলেই তুমি নিজে বুঝতে পারবে। এবং এভাবে ধারাবাহিক ক্লাসগুলো আমরা করব ইনশাল্লাহ। তবে নেক্সট ক্লাসটা করার জন্য অবশ্যই আমাদের কোর্সে তোমরা অ্যাড হয়ে যাবে। তোমরা যারা কোর্সে অ্যাড হও না, তোমরা অবশ্যই কোর্সে অ্যাড হয়ে যাবে। তো অনুশীলনী 1.1 থেকে তোমাকে অবশ্যই এই টপিকগুলো খুব ভালোভাবে পড়তে হবে। তার মধ্যে প্রথমে যেটা রয়েছে সেটা হচ্ছে অঙ্কপাতন। আমরা এখন অঙ্কপাতনটা বুঝবো। অঙ্কপাতন বিষয়টা কি? অঙ্কপাতন বিষয়টা হচ্ছে কোনো সংখ্যাকে ছোট ছোট অংশে ভেঙে লেখা। তাহলে কোনো সংখ্যাকে ছোট 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 অংশে ভেঙে লেখাকে আমরা অঙ্কপাতন বলতে পারি। তাহলে কোনো কোনো সংখ্যাকে কোনো সংখ্যাকে ছোট ছোট অংশে ভেঙে লেখা, ছোট ছোট অংশে ভেঙে লেখা। ঠিক আছে? কোনো কোনো সংখ্যাকে ছোট ছোট অংশে ভেঙে লেখা, এটার নামই হচ্ছে অঙ্কপাতন। উদাহরণ দিয়ে যদি তোমাদেরকে আমি বুঝাই, সেক্ষেত্রে তোমরা খুব সহজেই বুঝতে পারবে।
যেমন আমি একটা সংখ্যা লিখলাম 30, আচ্ছা 3095। এই সংখ্যাটার মধ্যে দেখো, এই সংখ্যাটাকে আমরা প্রথম যেটা, এটাকে বলতেছি আমরা একক, এটাকে আমরা ফার্স্ট একক লিখতে পারি। ঠিক আছে, এইভাবে আমরা যে ভেঙে ভেঙে লিখতেছি, এটা হচ্ছে দশক, এটা যে শতক। ঠিক আছে, এভাবে আমরা ভেঙে ভেঙে লিখতে পারতেছি, এটা হচ্ছে যে কি হাজার। তো এইভাবে ভেঙে ভেঙে লেখা, কোনো সংখ্যাকে ভেঙে ভেঙে লেখা, এটাই হচ্ছে যে কি অঙ্কপাতন। আমি আবারও বলতেছি, অঙ্কপাতনটা হচ্ছে সংখ্যার ভিতরে কি কি মান আছে তা বোঝার পদ্ধতি অঙ্কপাতন। সংখ্যার ভিতরে কি কি মান আছে, যেমন এখানে একক আছে, দশক আছে, শতক আছে, হাজার আছে। এই যে কি কি অঙ্ক আছে, একটা সংখ্যার ভিতরে কি কি অঙ্কগুলো রয়েছে, সেটাকেই আমরা হচ্ছে কি বলতেছি অঙ্কপাতন বলতেছি। আরেকটা বিষয় তোমরা খেয়াল করো, তোমরা কি জানো অঙ্ক কি এবং সংখ্যা কি? মূলত 0 থেকে 9 পর্যন্ত এই 10টি সংখ্যাকে, এই 10টি এই 10টিকে বলা হয় অঙ্ক বা সংখ্যা। অঙ্ক বা সংখ্যা বলা হয়। অর্থাৎ যেগুলো অঙ্ক সেগুলো আবার সংখ্যাও, কিন্তু সকল সংখ্যা কি নয়, অঙ্ক নয়। যেমন আমি যদি লিখি 19, যেমন আমি যদি লিখি 30, যেমন আমি যদি লিখি 120, 140, ঠিক আছে, যাই লিখি না কেন, এগুলো হচ্ছে সংখ্যা, এগুলো শুধুমাত্র সংখ্যা, এগুলো কিন্তু অঙ্ক না। ঠিক আছে, তাহলে অঙ্ক হচ্ছে 0 থেকে 9 পর্যন্ত, এগুলোকে অঙ্কও বলা হয় আবার সংখ্যাও বলা হয়। তাহলে সকল অঙ্ক সংখ্যা, কিন্তু সকল সংখ্যা অঙ্ক নয়। যেমন এই সংখ্যার মধ্যে অঙ্ক আছে 2টি, 9 একটা অঙ্ক, 1 একটা অঙ্ক। এই 30-এর মধ্যে অঙ্ক আছে 2টি, 0 একটা অঙ্ক, 3 একটা অঙ্ক। এই 120-এর মধ্যে অঙ্ক আছে 3টি, 0, 2, 1। এই 140 সংখ্যাটার মধ্যে অঙ্ক আছে 3টি, 0, 4, 1। তাহলে অঙ্ক কি, সংখ্যা কি, আশা করছি তোমরা বুঝতে পারছো, এবং অঙ্কপাতন কি। এখন আমরা চলে যাব স্বকীয় মানে। এখন আমরা শিখব কি, এখন আমরা শিখব হচ্ছে স্বকীয় মান। স্বকীয় মান জিনিসটা কি, এটা আমরা এখন শিখব। এভাবে আমরা আমাদের ক্লাসে মূলত তোমাদেরকে ধরে ধরে, এটা তো লাইভ ক্লাসটা রেকর্ড করতে পারি না বিধায় লাইভ ক্লাসটা তোমাদেরকে দিতে পারতেছি না, এটা আমি নিজে রেকর্ড করে তোমাদেরকে দিতে হচ্ছে। তো এখন কথা হলো যে, আমরা তোমাদেরকে আমাদের কোর্সে এভাবে ধরে ধরে বুঝাবো। এখানে তোমরা যদি থাকতে বা লাইভ ক্লাসে যারা থাকে তারা জানে, যতক্ষণ পর্যন্ত একটা টপিক বোঝানো হয় না, স্টুডেন্টরা সবাই বুঝতে পারে না, ততক্ষণ পর্যন্ত আমরা বুঝাই। এখন হচ্ছে স্বকীয় মান। স্বকীয় মানটা কি, এই সম্পর্কে আমরা একটু জানবো এখন। স্বকীয় মানটা হচ্ছে যে মূলত তোমাদের কোন সংখ্যার একটি যেই নিজের অবস্থানের কারণে যেই মান পাই, সেটাই হচ্ছে স্বকীয় মান। কোন সংখ্যার অঙ্কটি, অর্থাৎ কোন সংখ্যার একটা অঙ্ক যে নিজের অবস্থানের কারণে, অর্থাৎ নিজের অবস্থানের কারণে যে মান পাই, সেটাই হচ্ছে স্বকীয় মান। যেমন আমি একটা সংখ্যা লিখতেছি 45, 45 এটা একটা সংখ্যা, এখানে অঙ্ক আছে 2টা, ফার্স্ট একটা অঙ্ক, স্যার একটা অঙ্ক। তো এই সংখ্যার অঙ্ক যে নিজের অবস্থানের কারণে মান পাই, যেমন এটা ফার্স্ট, ফার্স্ট এটা কোন ঘরে, এককের ঘরে, তাহলে এটাকে আমরা লিখবো ফার্স্ট একক। তারপর স্যার, স্যার এটা কিসের ঘরে, দশকের ঘরে, তাহলে এটাকে আমরা লিখবো 40। এই যে সংখ্যার এক এক অঙ্ক, এক একটি অঙ্ক নিজের অবস্থানের কারণে যে মান পাচ্ছে, ফার্স্টটা, ফার্স্টটার অবস্থান হচ্ছে এককের ঘরে, এই কারণে ফার্স্ট হয়েছে। স্যারের অবস্থান হচ্ছে দশকের ঘরে, এই কারণে 40 হয়েছে। এই যে সংখ্যার অঙ্কগুলোর, সংখ্যার অঙ্কগুলোর অবস্থানের উপর ভিত্তি করে তাদের মানগুলো ভিন্ন ভিন্ন হচ্ছে, এটাকে বলা হয় স্বকীয় মান। তাহলে এখানে ফার্স্টের স্বকীয় মান হচ্ছে 5, 4-এর স্বকীয় মান হচ্ছে কত, 40। আশা করছি স্বকীয় মান কি এটা তোমরা স্পষ্টভাবে বুঝতে পারছো। এগুলো আমরা যদিও এখানে বিস্তারিতভাবে আলোচনা করতেছি না, কিন্তু আমাদের যে পরবর্তী ক্লাসগুলো হবে সেখানে আরো বিস্তারিতভাবে অঙ্ক করার সময় বুঝিয়ে দেওয়া হবে। তারপর হচ্ছে 3 নাম্বার স্থানীয় মান। আচ্ছা 1 নাম্বার তো শেষ করছি, 3 নাম্বার স্থানীয় মান। স্থানীয় মান জিনিসটা কি? স্থানীয় মান হচ্ছে কোন সংখ্যার একটি অঙ্ক যেই স্থানে বসে, সেই স্থানটির নামই হচ্ছে স্থানীয় মান। আবারও বলতেছি, কোন সংখ্যার একটি অঙ্ক যেই স্থানে বসে, কোন সংখ্যার একটি অঙ্ক যেই স্থানে বসে, সেই স্থানটির নামই হচ্ছে স্থানীয় মান। যেমন আমি একটা সংখ্যা লিখলাম, আমি একটা সংখ্যা লিখলাম 952। এটা একটা 952, এখানে অঙ্ক আছে 3টা, 2, 5, 2, 9। এখানে তাহলে কোন সংখ্যার একটি যে স্থানে বসে, কোন সংখ্যার একটি অঙ্ক যে স্থানে বসে, এটা কোন স্থানে বসছে, এটা এককের স্থানে বসছে, এটাকে আমরা একক লিখতেছি, তাই না? এককের স্থানে বসছে বিধায় আমরা এটাকে একক লিখতেছি।
এটা হচ্ছে দশকের স্থানে বসছে বিদায় এটাকে আমরা কি লিখতেছি, দশক লিখতেছি। এটা শতকের স্থানে বসছে বিদায় এটাকে আমরা হচ্ছে কি লিখতেছি, শতক লিখতেছি। এই যে কোন সংখ্যার অঙ্ক যে স্থানে বসে, কোন সংখ্যার অঙ্ক, এটা একটা সংখ্যা, এই সংখ্যার অঙ্ক হচ্ছে 3টি, 2, 5, 9। কোন সংখ্যার অঙ্ক যে স্থানে বসে সেই স্থানটির নামই হচ্ছে স্থানীয় মান। এটার নাম হচ্ছে কি, স্থানীয় মান। এটার নাম একক, এটার নাম দশক, এটার নাম শতক। এগুলোর এক একটা নাম রয়েছে, এই কারণে এগুলোকে বলা হয় স্থানীয় মান। একক, দশক, শতক এগুলোকে বলা হয় স্থানীয় মান। আশা করছি তোমরা বুঝতে পারছো। এখন আমরা চলে যাব দেশীয় সংখ্যা গঠন রীতি। এখানে তোমাদের বইয়ে কিন্তু দেশীয় সংখ্যা গঠন রীতি, সংখ্যা পঠন রীতি এবং আন্তর্জাতিক সংখ্যা পঠন রীতি দুইটাই আছে। তো আমি কিন্তু এখানে আন্তর্জাতিকটা লিখে নাই। তো এখানে কিন্তু আন্তর্জাতিক নিয়েও আলোচনা করব, ঠিক আছে? আন্তর্জাতিক, হ্যাঁ, আন্তর্জাতিক সংখ্যা পদ্ধতি নিয়েও আলোচনা করব, ঠিক আছে? আন্তর্জাতিক সংখ্যা পদ্ধতি নিয়েও আলোচনা করব। প্রথমে আসি দেশি সংখ্যা পঠন রীতি। দেশি সংখ্যা পঠন রীতিতে আমরা কিভাবে লিখি? দেশি সংখ্যা পঠন রীতিতে আমরা লিখি একক, তারপর হচ্ছে দশক, তারপর হচ্ছে শতক, তারপর লিখি হাজার, তারপর লিখি আমরা অযুত, তারপর আমরা লিখি লক্ষ, হ্যাঁ, তারপর আমরা লিখি নিযুত, তারপর আমরা লিখি কোটি। ওকে, আমরা এটা হচ্ছে দেশীয় সংখ্যা গঠন রীতিতে আমরা এভাবে লিখি, আমরা সংখ্যাটাকে এভাবে হিসাব করি। তাহলে আমরা প্রথমে দেশীয় সংখ্যা গঠন রীতিতে এভাবে হিসাব করব, আমরা এভাবে লিখব। যেমন আমি একটা সংখ্যা লিখতেছি, অনেক বড় একটা সংখ্যা লিখে তোমাদেরকে বুঝাচ্ছি। 9, 3, 4, 7, 5, 5, 8, 2, 4, 1। আমি একটা বড় সংখ্যা লিখলাম। এখন তোমাকে যদি বলা হয় এই সংখ্যাটা কত আছে এখানে, তাহলে তুমি যদি এই দেশীয় সংখ্যা পদ্ধতিতে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি এগুলো যদি না জানো, তাহলে কিন্তু তুমি জীবনে বলতে পারবে না সংখ্যাটা কত। তাহলে আমরা দেখি এটা আছে কোন ঘরে, এককের ঘরে। এটা আছে কোন ঘরে, দশকের ঘরে। এটা আছে শতকের ঘরে। এটা আছে হাজারের ঘরে। এটা আছে অযুতের ঘরে। এটা আছে লক্ষের ঘরে। এটা আছে নিযুতের ঘরে। আর এটা আছে কোটির ঘরে। 9ও কিন্তু কোটির ঘরে। তো তুমি এটা খুব সহজে হিসাব করার জন্য কি করতে হবে, 3টা পর কমা দিতে হবে, আবার 2টা পর কমা দিতে হবে, আবার 2টার পর কমা। এটা কেন? কারণ হচ্ছে যে দেখো, এখানে কিন্তু আমি বলতে পারবো না 5 অযুত 8,000, এরকম বলা যাবে না। অযুত আর হাজার মিলে হিসাব করতে হবে হাজার। তাহলে অযুত আর হাজার এই দুটাই মিলে হয় কি হাজার, এই দুটা মিলেই হাজার। তারপর হচ্ছে যে আমি এখানে বলতে পারবো না 4 নিযুত 7 লক্ষ, কারণ নিযুত আর লক্ষ মিলে হয় লক্ষ, নিযুত আর লক্ষ মিলেই কি লক্ষ, নিযুত আর লক্ষ মিলেই লক্ষ। বাকি যা থাকবে এগুলোকে বলা হয় কোটি। বাকি এদিকে যত থাকবে সবগুলি কোটিতে পড়বে। তাহলে আমরা এটা বলতে পারি একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। আচ্ছা, কোথায় গিয়ে দাঁড়াচ্ছে? একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। তাহলে কোটি এই তিনটাও কিন্তু কোটির গর্তে পড়ছে। তাহলে এটা আমরা বলতে পারি 93 কোটি 47 লক্ষ। তারপর হচ্ছে যে সরি, এখানে তিনটায় একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, ঠিক আছে? অযুত, লক্ষ, তারপর হচ্ছে যে অযুত, লক্ষ, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। অযুত লক্ষ পড়তে হচ্ছে 7 5। তারপর নিযুত, কোটি এখানেই পড়ছে, এখানেই। তাহলে এটা কি হলো? এটা হবে হচ্ছে যে তোমার এখান থেকে হিসাব করতে হবে। আমি তোমাদেরকে সংখ্যাটা আবার লিখতেছি। 9, 3, 4, 9, 3, 4, 7, 5, 8, 2, 4, 1। আমি তোমাকে বলছি 3টা পর পর, অর্থাৎ 3টা পর কমা, আবার 2টার পর কমা, আবার 2টার পর কমা, এভাবে বসাতে হবে। তাহলে একক, দশক, শতক, হাজার, হাজার, অযুত, লক্ষ, নিযুত, ঠিক আছে? কোটি।
তাহলে এটা হয় 93,47,58,241। হিসাবটা এভাবেই করতে হবে। তো আশা করছি তোমরা দেশীয় সংখ্যা গঠন রীতিতে বুঝতে পারছো সংখ্যাটা। এখন আন্তর্জাতিক হিসাবে কিরকম হিসাব করা হয়? আন্তর্জাতিক হিসাবে হচ্ছে তোমাকে হিসাব করতে হবে, একক ঠিক থাকবে আন্তর্জাতিক হিসাবে, একক ঠিক থাকবে, দশকও ঠিক থাকবে, তারপর হচ্ছে শতক ঠিক থাকবে, তারপর হচ্ছে যে তোমার হাজার থাকবে, হাজারের পর হচ্ছে মিলিয়ন, হাজারের পর কি মিলিয়ন হিসাব করা হয়, মিলিয়নের পূর্বে বিলিয়ন, বিলিয়ন। তাহলে আমরা একটা সংখ্যাকে আন্তর্জাতিক পদ্ধতিতে লিখে তোমাদেরকে দেখাচ্ছি। যেমন আমি একটা বড় একটা সংখ্যা লিখতেছি, ঠিক আছে? 9, আচ্ছা 9, 4, 8, 7, 2, 5, 1, 4, 6, 7। আমি একটা অনেক বড় সংখ্যা লিখছি। এটাকে যদি আমি আন্তর্জাতিক পদ্ধতিতে গণনা করি তাহলে কিভাবে করব? গণনাটা সহজ করার জন্য তিনটার পরপরে কি দিতে হবে? তিনটার পরপরে তোমাকে কমা ইউজ করতে হবে, তিনটা সংখ্যার পরপরেই কমা ইউজ করতে হবে। হাজার, তারপর হচ্ছে বিলিয়নের জন্য আবার, হ্যাঁ, মিলিয়নের জন্য আবার কমা ইউজ করতে হবে। তাহলে এটা কি হয়েছে, কি দাঁড়াইছে দেখো। 7 হচ্ছে একক, দশক, শতক, হাজার, উজুত, লক্ষ। সরি, এখানে তো উজুত লক্ষ আসবে না, কারণ এটা তো আন্তর্জাতিক পদ্ধতি। তাহলে হবে একক, দশক, শতক, এই তিন গড় মিলে হচ্ছে হাজার, এই তিন গড় মিলে কি হবে? হাজার হবে। আবার পরের তিন গড় মিলে হবে কি? মিলিয়ন। এর পরে যা থাকবে সেটাই হচ্ছে বিলিয়ন। তাহলে এখানে হয় 9,487,251,467। আশা করছি তোমরা দেশীয় সংখ্যা গঠন পদ্ধতি এবং আন্তর্জাতিক সংখ্যা গঠন পদ্ধতি বুঝতে পারছো, এবং এটার বিস্তর আলোচনা সুন্দরভাবে আরো প্র্যাকটিসের মাধ্যমে বুঝিয়ে দেওয়া হবে পরবর্তী ক্লাসে, যখন আমরা অঙ্কগুলো সমাধান করব তখন। তাহলে নেক্সটে দেখি। নেক্সট এখানে যেগুলো দেখা যাচ্ছে, অনুশীলন 1.2। অনুশীলন 1.2 থেকে আমরা শিখব মৌলিক সংখ্যা কি, যৌগিক সংখ্যা কি, সহমৌলিক সংখ্যা কি। তো আমরা প্রথমে মৌলিক সংখ্যায় আসি। মৌলিক সংখ্যা, মৌলিক সংখ্যা থেকে তোমাদের প্রশ্নে আসে, ঠিক আছে? মৌলিক সংখ্যা হচ্ছে যে সংখ্যাকে এক এবং সেই সংখ্যা ব্যতীত অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না, তাকে আমরা মৌলিক সংখ্যা বলি। মৌলিক সংখ্যা মূলত হচ্ছে যে এমন এক সংখ্যা যেটাকে এক এবং সেই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না। যেমন এখান থেকে তোমাকে যে বিষয়গুলো পরীক্ষার এমসিকিউর জন্য মনে রাখতে হবে সেগুলো হচ্ছে সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা, সবচেয়ে ছোট, সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা, সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা কোনটি? সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা হচ্ছে 2। আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে একমাত্র জোট মৌলিক সংখ্যা, একমাত্র জোট মৌলিক, একমাত্র জোট মৌলিক সংখ্যা, একমাত্র জোট মৌলিক সংখ্যা হচ্ছে 2। তাহলে সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা হচ্ছে 2, একমাত্র জোট মৌলিক সংখ্যা হচ্ছে 2। আর তোমাদের এমসিকিউতে এরকমও প্রশ্ন আসে, 1 থেকে 10-এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টি? 11 থেকে 20-এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টি? এটার জন্য তোমাকে হচ্ছে একটা বিষয়, একটা সূত্র দিব, সেই সূত্রটা তুমি মুখস্থ করে ফেললে হয়ে যাবে। এটা তোমার পুরো জীবন কাজে লাগবে। মৌলিক সংখ্যা কিন্তু তুমি উপরের যে ক্লাসে উঠো না কেন মৌলিক সংখ্যা কিন্তু পাবেই। এ কারণে মৌলিক সংখ্যাটা ভালোভাবে তোমাকে শিখতে হবে। সেই সূত্রটা হচ্ছে 44, 22, 44, 22, 322, 321। এই সূত্রটা তুমি যদি মনে রাখতে পারো তাহলে তুমি বলে দিতে পারবে 1 থেকে 10-এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টি, 11 থেকে 20-এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টি, 40 থেকে 50-এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টি। এগুলো খুব ইজিলি বলে দিতে পারবে। তো এটা কিভাবে বলবে দেখো, প্রথমে এই সূত্রটা মুখস্থ করবা। তারপর হচ্ছে এটার মানে হচ্ছে 1 থেকে 10-এর মধ্যে মৌলিক সংখ্যা 4টি। এটার মানে হচ্ছে 11 থেকে 20-এর মধ্যে মৌলিক সংখ্যা 4টি। এটার মানে হচ্ছে 21 থেকে 30-এর মধ্যে মৌলিক সংখ্যা 2টি। আর এটার মানে হচ্ছে 31 থেকে 40-এর মধ্যে মৌলিক সংখ্যা 2টি। এটার মানে হচ্ছে 41 থেকে 50-এর মধ্যে মৌলিক সংখ্যা 2টি। এটার মানে হচ্ছে 51 থেকে 60-এর মধ্যে মৌলিক সংখ্যা 2টি। তারপর এটার মানে হচ্ছে
61 থেকে 70-এর মধ্যে মৌলিক সংখ্যা 2টি। এটার মানে হচ্ছে 71 থেকে 80-এর মধ্যে মৌলিক সংখ্যা 3টি। তারপর এটার মানে হচ্ছে 81 থেকে 90-এর মধ্যে মৌলিক সংখ্যা 2টি। তারপর 91 থেকে 100-এর মধ্যে মৌলিক সংখ্যা 1টি। এখান থেকে আরো একটা বিষয় তোমার মনে রাখতে হবে, সেটা হচ্ছে যে কি, সেটা হচ্ছে যে 1 থেকে 100-এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টি? 1 থেকে 100-এর মধ্যে মৌলিক সংখ্যা হচ্ছে 25টি। 1 থেকে 100-এর মধ্যে মৌলিক সংখ্যা 25টি। আশা করছি তোমরা এটা বুঝতে পারছো। তো এখন কথা হলো যে তোমরা মৌলিক সংখ্যা কি বুঝতে পারছো। মৌলিক সংখ্যা হচ্ছে যে সেই সংখ্যা, যে সংখ্যাকে এক এবং সেই সংখ্যা ব্যতীত কোনো সংখ্যা দিয়ে অন্য কোনো সংখ্যা দিয়ে কি করা যায় না, ভাগ করা যায় না। এবং মৌলিক সংখ্যা আহ মৌলিক সংখ্যা হচ্ছে যে কি, মৌলিক সংখ্যার গুণনীয়ক থাকে 2টি, মাত্র 2টি। হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে গুণনীয়ক মানে কি, গুণনীয়ক হচ্ছে যে তোমার একটা সংখ্যাকে যে যে সংখ্যা দিয়ে ভাগ করা যায় সেগুলোই হচ্ছে মৌলিক গুণনীয়ক। তাহলে যেমন এখানে হচ্ছে যে যদি আমি 2 লিখি, 2কে 1 এবং 2 ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না। যদি 3 লিখি মৌলিক সংখ্যা, 3কে 1 এবং 3 ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না। তারপর হচ্ছে আমি লিখতে পারি 5, আমি লিখতে পারি 7, আমি লিখতে পারি 11, আমি লিখতে পারি 13, তারপর আমি লিখতে পারি 17। এই যে মৌলিক সংখ্যা, এগুলো কিন্তু তোমার হচ্ছে যে কি, এগুলোকে হচ্ছে তুমি 1 এবং এই সংখ্যাগুলো ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করতে পারবে না। এ কারণে এই সংখ্যাগুলোকে কি বলা হয়, মৌলিক সংখ্যা বলা হয়। এই সংখ্যাগুলোকে মৌলিক সংখ্যা বলা হয়। এই কারণে এই সংখ্যাগুলোকে মৌলিক সংখ্যা বলা হয়। আশা করছি তোমরা মৌলিক সংখ্যাটা কি বিষয়টা বুঝতে পারছো। এখন আসি যৌগিক সংখ্যা। যা মৌলিক নয় তাই যৌগিক। যৌগিকটা একদমই সহজ, যা মৌলিক সংখ্যা নয় তাই যৌগিক। যেমন আমি যদি 2 থেকে হিসাব করে লিখি, 2, 3, 4, 5, তারপর হচ্ছে 6, 7, 8, 9, 10, 11। এই যে আমি লিখলাম কতগুলো সংখ্যা, এখানে 2 হচ্ছে মৌলিক সংখ্যা, 3 হচ্ছে মৌলিক সংখ্যা, 5 হচ্ছে মৌলিক সংখ্যা, তারপর 7 হচ্ছে মৌলিক সংখ্যা, 11 হচ্ছে মৌলিক সংখ্যা। এই যে মৌলিক সংখ্যা লেখার সময় যেগুলো বাদ গেছে, 4, 6, 8, 9, 10, এগুলোই হচ্ছে যৌগিক সংখ্যা। আর যৌগিক সংখ্যা চেনার সহজ উপায় কি? যৌগিক সংখ্যা চেনার সহজ উপায় হচ্ছে 2-এর অধিক গুণনীয়ক, 2-এর অধিক গুণনীয়ক, 2-এর অধিক গুণনীয়ক, 2-এর অধিক গুণনীয়ক থাকলে সেটাই যৌগিক সংখ্যা, 2-এর অধিক গুণনীয়ক। ঠিক আছে, যেমন এই যে 4, 4কে আমরা কিন্তু 4 একে 4 লিখতে পারি, আবার আমরা লিখতে পারি 2 দোকানো 4, কারণ এগুলো হচ্ছে 4-এর গুণনীয়ক। 4কে আমরা 1 দিয়েও ভাগ করতে পারি, 4 দিয়েও ভাগ করতে পারি, 2 দিয়েও করতে পারি। তাহলে এখানে 2-এর অধিক গুণনীয়ক রয়েছে 4-এর মধ্যেই। এ কারণে 4 একটা কি, 4 হচ্ছে যৌগিক সংখ্যা। 2 যৌগিক 3, 3 এটা যৌগিক সংখ্যা না কেন, এটা মৌলিক সংখ্যা কেন? কারণ হচ্ছে 3কে আমরা 3 একে 3 লিখতে পারি, 3কে আমরা আর ভাঙতে পারি না, মানে আর কোনো সংখ্যা দিয়ে 3কে ভাগ করা যায় না। এ কারণে 3 মৌলিক সংখ্যা। আর 4 হচ্ছে, এখানে 3-এর গুণনীয়ক হচ্ছে 2টা, 1 এবং 3। আর 4-এর গুণনীয়ক হচ্ছে, এখানে দেখো 4-এর গুণনীয়ক 3টা, 4টা। ঠিক আছে, তারপরে হচ্ছে এদিকে 6, 6কে আমরা লিখতে পারি 6 একে 6, আবার আমরা লিখতে পারি 3 দোকানো 6, তাহলে 6-এর গুণনীয়কও 4টা। ঠিক আছে, মানে 2-এর অধিক গুণনীয়ক হলে সেটাই হচ্ছে কি, সেটাই হচ্ছে যৌগিক সংখ্যা। 2-এর অধিক গুণনীয়ক হলে সেটাকে আমরা বলবো যৌগিক সংখ্যা। হ্যাঁ, তাহলে তোমরা খুব সহজে বুঝতে পারছো, যৌগিক সংখ্যাটাও খুব সহজে তোমরা বুঝতে পারছো আশা করছি। তো এটা তো রেকর্ডেড ক্লাস, এই কারণে না হয় আমরা হচ্ছে যে স্টুডেন্টরা যতক্ষণ বুঝবে না ততক্ষণ মুছি না। ঠিক আছে, ততক্ষণ পর্যন্ত আমরা হচ্ছে মুছে দিই না, ততক্ষণ বুঝাই। এখন আসি সহমৌলিক সংখ্যা। সহমৌলিক সংখ্যা কি? সহমৌলিক সংখ্যা হচ্ছে সাধারণ গুণনীয়ক 1 সহমৌলিক সংখ্যা। খুব সহজে মনে রাখবা, সাধারণ গুণনীয়ক, সাধারণ গুণনীয়ক সমান 1 হলে মৌলিক সংখ্যা, সহমৌলিক, সহমৌলিক। ওকে, অর্থাৎ সাধারণ গুণনীয়ক মানে কি, অর্থাৎ দুটা সংখ্যার গুণনীয়কগুলোর মধ্যেই সাধারণ গুণনীয়ক মানে হচ্ছে যে গুণনীয়কটি শুধুমাত্র এক গুণনীয়ক মিল থাকলে সেটাকে আমরা সহমৌলিক সংখ্যা বলবো। যেমন 8 ও 15, যেমন 8 ও কি 15, 8-এর
8-এর গুণনীয়কগুলো কি কি হবে দেখো। 8কে আমরা লিখতে পারি 8 একে 8, তারপর আমরা লিখতে পারি 7 দোকানো 8। 8কে আর কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায়? যায় না। এগুলোই হচ্ছে 8-এর গুণনীয়ক, এগুলোই হচ্ছে কি 8-এর গুণনীয়ক। তারপর আমরা লিখতে পারি 15-এর গুণনীয়কগুলো কি কি দেখো। 15কে আমরা লিখতে পারি 15 একে 15, তারপর আমরা লিখতে পারি 2 দিয়ে তো 15কে ভাগ করা যায় না, 3 দিয়ে যায়। আমরা লিখতে পারি 3 5 15, 15কে আর কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না, এর মানে এগুলো হচ্ছে 15-এর কি গুণনীয়ক। তাহলে এখানে তোমরা দেখো সাধারণ 8 এবং 15-এর মধ্যেই সাধারণ গুণনীয়ক কি? সাধারণ গুণনীয়ক মানে কোন গুণনীয়কটা মিল আছে? এ দেখো শুধুমাত্র এক মিল আছে, আর কোনো গুণনীয়ক মিল নাই। এরকম দুইটা সংখ্যার মধ্যেই শুধুমাত্র গুণনীয়ক এক মিল থাকলে, অন্য কোনো সংখ্যা যদি মিল না থাকে, তখন সেটাকে আমরা বলবো পরস্পর সহমৌলিক সংখ্যা। তাহলে 8 ও 15 সহমৌলিক সংখ্যা। 8 ও 15 কি সংখ্যা? 8 ও 15 হচ্ছে সহমৌলিক সংখ্যা। আশা করছি তোমরা এটা বুঝতে পারছো। তারপর সেক্ষেত্রে 6 ও 9, তোমাকে যদি বলি 6 ও 9 সহমৌলিক সংখ্যা কিনা, আমি বলবো 6 ও 9 সহমৌলিক সংখ্যা নয়। কেন? কারণ দেখো 6 এর গুণনীয়কগুলো হবে 6 একে 6, আবার আমরা 6কে 2 দিয়ে ভাগ করলে হয় 3 দোকানো 6, এগুলো হচ্ছে 6 এর গুণনীয়ক। আবার 9 এর গুণনীয়ক কি? 9 এর গুণনীয়ক হচ্ছে 9 একে 9, আবার আমরা বলতে পারি 3 তারিখে কত 9, এগুলো হচ্ছে 9 এর গুণনীয়ক। এখন দেখো 6 এবং 9 এর গুণনীয়কের মধ্যেই একও মিল আছে, 3ও মিল আছে, তাহলে হবে না। শুধুমাত্র এক মিল থাকলে, দুইটা সংখ্যার গুণনীয়কের মধ্যেই সাধারণ গুণনীয়ক শুধুমাত্র এক থাকলে, শুধুমাত্র এক মিল থাকলে সেক্ষেত্রেই সহমৌলিক হবে। তাহলে 6 ও 9 সহমৌলিক নয়, সহমৌলিক হবে না। আশা করছি সহমৌলিকটাও বুঝতে পারছো। তাহলে আমরা কি আছে দেখি নেক্সটে। 1.3 অনুশীলনে 1.3 আছে এখানে গসাগু। প্রথমে যেটা আছে সেটা হচ্ছে গসাগু। গসাগুর মধ্যে তোমার হচ্ছে গসাগুর পূর্ণ নাম কি? গসাগুর পূর্ণ নাম হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। গরিষ্ঠ সাধারণ সাধারণ গুণনীয়ক। গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক গসাগুর নাম, পূর্ণ নাম। মৌলিক গুণনীয়কের সাহায্যে গসাগু নির্ণয়। এখন আমরা শিখব মৌলিক গুণনীয়কের সাহায্যে গসাগু কিভাবে নির্ণয় করতে হয়। মৌলিক গুণনীয়কের সাহায্যে গসাগু নির্ণয় করতে হবে। তো আমরা দুইটা সংখ্যা ধরে নিচ্ছি। আমি প্রথমে দুইটা সংখ্যা ধরে নিচ্ছি 24 ও 36। 24 ও 36 দুইটা সংখ্যা নিচ্ছি। প্রথমে হচ্ছে 24-এর মৌলিক গুণনীয়কগুলো বের করব, তারপর 36-এর মৌলিক গুণনীয়কগুলো বের করব। তাদের মৌলিক গুণনীয়কগুলোর মধ্যেই সাধারণ গুণনীয়ক যেগুলো থাকবে, ঠিক আছে, সে সাধারণ গুণনীয়কগুলো যদি সাধারণ মৌলিক গুণনীয়কগুলো যদি গুণ করে দাও, তাহলে কিন্তু তুমি গসাগু পেয়ে যাবে। এটাকে বলা হয় মৌলিক গুণনীয়কের সাহায্যে গসাগু নির্ণয়। তো 24-এর গুণনীয়কগুলো বের করার জন্য আমরা হচ্ছে মৌলিক সংখ্যা দিয়ে 24কে ভাগ করব। সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা হচ্ছে 2, তাহলে 2 দিয়ে যদি 24কে ভাগ করি তাহলে হয় 12। 12কে আবার 2 দিয়ে ভাগ করলে কত হয় 6। 6কে আবার 2 দিয়ে ভাগ করলে হয় 3। 3কে আর ভাগ করা যায় না, ভাগ করতে হবে না। তারপর 36-এর গুণনীয়কগুলো আমরা বের করে নিই। 36-এর গুণনীয়ক বের করার জন্য প্রথমে সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা 2, 2 দিয়ে আর না গেলে 3 দিয়ে, 3 দিয়ে না গেলে এর পরবর্তী মৌলিক সংখ্যা হচ্ছে 5, 5 দিয়ে, 5 দিয়ে না গেলে 7 দিয়ে, এভাবে করতে হয় ভাগগুলো। তাহলে 36কে 2 দিয়ে ভাগ করলে হয় কত 12, সরি 18। 18 18কে 2 দিয়ে ভাগ করলে হয় 9। 9কে তো আর 2 দিয়ে ভাগ করা যাবে না, 2 এর পরের মৌলিক সংখ্যা কি 3, তাহলে 3 দিয়ে দেখি 3 তারিখে 9 হয়ে গেল। তাহলে আমরা এখান থেকে কি কি পাইছি? এখান থেকে আমরা পাইছি 24-এর গুণনীয়কগুলো। 24-এর গুণনীয়কগুলো আমরা লিখে নিব এখন। 24-এর গুণনীয়কগুলো কি? 2 গুণ 2 গুণ 2 গুণ 3, এগুলো হচ্ছে 24-এর গুণনীয়ক। তারপর আমরা লিখব 36-এর গুণনীয়কগুলো। 36-এর গুণনীয়কগুলো কি কি? 2 গুণ 2 গুণ 3 গুণ 3। এখন আমরা লিখব 24 ও 36-এর সাধারণ মৌলিক গুণনীয়কগুলো। কি লিখব আমরা? 24 ও 36-এর সাধারণ, সাধারণ মানে মিল, সাধারণ মৌলিক গুণনীয়কগুলো। মৌলিক গুণনীয়ক সমূহ। মৌলিক গুণনীয়কগুলো কি কি বলতো? এখানে মৌলিক গুণনীয়ক মানে মিল, মিলগুলো তাও আবার জোড়ায় জোড়ায় মিলাতে হবে, ঠিক আছে। এখানে 2 আর 2 মিল আছে, তাহলে আমরা একবার 2 নিব, নিলাম একটা। এখানে আবারও 2 আর 2 মিল আছে,
তাহলে আমরা 2 আরো একটা নিলাম। তারপর এখানে 2 3 মিল নাই, এখানে 3 এ 3 মিল আছে, তাহলে আমরা একটা 3 নিব। হয়ে গেল এই যে গসাগু। সুতরাং গসাগু দেখি তাহলে গসাগু কত হবে? 2 দোকানো 4, 3 4 কত? 12। এটাকে বলা হয় মৌলিক গুণনীয়কের সাহায্যে গসাগু নির্ণয়। তাহলে আমরা খুব সহজে বের করে ফেললাম মৌলিক গুণনীয়কের সাহায্যে গসাগু। খুব সহজেই আমরা কি করে ফেললাম? গসাগু বের করে ফেললাম। ঠিক আছে, এটাই হচ্ছে মৌলিক গুণনীয়কের সাহায্যে গসাগু নির্ণয়। এখন আমরা মৌলিক গুণনীয়কের সাহায্যে লসাগু কিভাবে নির্ণয় করব সেটা দেখব। মৌলিক গুণনীয়কের সাহায্যে লসাগু কিভাবে বের করতে হয়। ঠিক আছে, মৌলিক গুণনীয়কের সাহায্যে লসাগু কিভাবে, তাহলে সেক্ষেত্রে আমরা হচ্ছে যে কি লিখব, যেগুলো হচ্ছে সর্বাধিকগুলো নিতে হবে লসাগুর ক্ষেত্রে। ঠিক আছে, লসাগুর ক্ষেত্রে সর্বাধিকগুলো নিতে হবে। যেমন হচ্ছে আমরা এটা না লিখে আমরা মৌলিক গুণনীয়কের সাহায্যে কিভাবে লসাগু নির্ণয় করতে হয় সেটা দেখো। সেক্ষেত্রে আমরা এতটুকু বের করে 2436-এর গুণনীয়কগুলো এতটুকু বের করে আমরা ডাইরেক্ট লসাগু বের করে ফেলতে পারবো। লসাগু লসাগু কিভাবে বের করতে হবে? লসাগু মানে কি, প্রথমে এটা জেনে নাও। লসাগু মানে হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণনীয়ক। লঘিষ্ঠ সাধারণ গুণনীয়ক। গুণনীয়ক গরিষ্ঠ মানে ছোট, লঘিষ্ঠ মানে বড়। তাহলে এখানে সবচেয়ে বড়গুলো হবে, সবচেয়ে বেশিগুলো হবে। যেমন এখানে হচ্ছে যে 2 2বার আছে, 2 2বার আছে, এ কারণে 2 2বার নিলাম। এখানে 3 2বার আছে, এ কারণে 3 2বার নিব। হয়ে গেল 2 দোকানো 4, 3 4 12, 3 12 36, লসাগু হবে 36। তাহলে খুব সহজেই আমরা মৌলিক গুণনীয়কের সাহায্যে গসাগু কিভাবে নিতে হয় এবং লসাগু কিভাবে নিতে হয় সেটা শিখে ফেললাম। আশা করছি তোমরা সবাই বুঝতে পারছো। এগুলো যখন প্র্যাকটিস করাবো অনুশীলনমূলক অঙ্কগুলো, সেক্ষেত্রে আরো সহজ হয়ে যাবে প্র্যাকটিস করতে করতে। তো আমরা মূলত এইভাবেই অঙ্কগুলো করতে পারবো খুব সহজে। এখন আমরা শিখবো বাক প্রক্রিয়ায় গসাগু নির্ণয়। বাক প্রক্রিয়া গসাগু নির্ণয় যেটা আছে, এটার আরো একটা নাম আছে। এটাকে আরো একটা নামে বলা হয় ইউক্লিড পদ্ধতি। এটাকে আরো একটি নামে কি বলা হয়? ইউক্লিড পদ্ধতি। এটা তোমাদের বইয়ে পাবে, ইউক্লিড পদ্ধতি। তাহলে বাক প্রক্রিয়া গসাগু নির্ণয়, এটাকে আবার ইউক্লিড পদ্ধতিও বলা হয়। ঠিক আছে, তো এই ক্ষেত্রে তোমার হচ্ছে বাক প্রক্রিয়া কিভাবে গসাগু বের করবে এটা দেখাবো। তারপর বাক প্রক্রিয়া কিভাবে লসাগু বের করতে হয় সেটা দেখাবো। ঠিক আছে, প্রথমে হচ্ছে আমরা গসাগু বের করে দেখি। 2436-এর গসাগু বাক প্রক্রিয়ায় বের করার জন্য 24টা হচ্ছে ছোট সংখ্যা, 36টা হচ্ছে 24-এর বড়। এর মানে 24 দিয়ে 36-কে ভাগ করতে হবে। তাহলে 24 দিয়ে যদি আমরা 36-কে ভাগ করি তাহলে কত পাই আমরা? 24 36-এর মধ্যে যাবে একবার, তাহলে 24 24। এখন 6 থেকে যদি 60 চলে যায় তাহলে হয় কত? 2। আর 3 থেকে 2 গেলে হয় 1। এখনো তো ভাগ শেষ রয়ে গেছে, কিন্তু তোমার হচ্ছে বাক প্রক্রিয়ায় গসাগু বের করার জন্য এরকম যতক্ষণ পর্যন্ত তোমার কি ভাগশেষ শূন্য আসবে না ততক্ষণ তোমাকে ভাগ করতে হবে। এখন 12 দিয়ে আবার এই 24-কে ভাগ করতে হবে। 12 দিয়ে এই 24-কে আবার যদি ভাগ করো তাহলে কত পাবে? 12 দোকানো কত হয়? 24 হয়। এই যে ভাগশেষ শূন্য চলে আসছে, আর করার দরকার নাই। সর্বশেষ যেটা দিয়ে ভাগ করছো, হ্যাঁ, যেটা ভাজক, এটাই হবে হচ্ছে মূলত গসাগু। তাহলে 2436-এর গসাগু কত হবে? বাক প্রক্রিয়ায় গসাগু পেয়ে গেলাম আমরা। তাহলে এখানে গসাগু হবে 12। খুব সহজে কিন্তু তুমি কি এই ইউক্লিড পদ্ধতি বা ভাগ প্রক্রিয়ায় গসাগু বের করতে পারবে এভাবে। আশা করছি তোমরা এটা বুঝতে পারছো। এখন আমরা ভাগ প্রক্রিয়া কিভাবে লসাগু বের করে সেটা একটু দেখব। ভাগ প্রক্রিয়ায় কিভাবে লসাগু বের করবে। তো ভাগ প্রক্রিয়া লসাগু বের করার জন্য তোমাকে কি করতে হবে? 2436-কে কি করতে হবে? ভাগ করতে হবে। তোমার হচ্ছে কি দিয়ে ভাগ করতে হবে। ভাগ করে ওখানে সর্বোচ্চ যেগুলো আসবে জোড়ায় জোড়ায় সেগুলো নিলে কিন্তু তোমার লসাগু বের হয়ে যাবে। যেমন 24 ও 36,
এটাকে আমরা ভাগ করে দেখব একই সংখ্যা দিয়ে। 2 দিয়ে ভাগ করলে 12কে 24 দিয়ে 24কে 2 দিয়ে ভাগ করলে 12, 36কে 2 দিয়ে ভাগ করলে 18, 12 আর 18কে আবার 2 দিয়ে ভাগ করা যায়, সেক্ষেত্রে হচ্ছে 6, এদিকে হবে 9, 18কে 2 দিয়ে ভাগ করলে হয় 9। এখন এখানে হচ্ছে 6কে 2 দিয়ে ভাগ করা যায়, 9কে যায় না। আবার কিন্তু 6কে 3 দিয়ে ভাগ করা যায়, 9কেও 3 দিয়ে ভাগ করা যায়, এই কারণে 3 দিয়েই করব। তাহলে 3 দোকানো 6, 3 তারিখে 9, 2 এবং 3কে আর ভাগ করার দরকার নাই। সেক্ষেত্রে কি করতে হবে? সেক্ষেত্রে লসাগু আমরা এখন খুব সহজে বের করতে পারবো। লসাগু মানে আমি তোমাদেরকে একটু আগে বলছি, সবচাইতে বেশি যেগুলো সেগুলো। 2 এখানে এক জোড়া নিলে 2 কিন্তু 2বার রয়েছে, তাহলে আমরা 2বার নিতে পারি। তারপরে হচ্ছে যে 3 এখানে একবার, এখানে একবার, তাহলে আমরা 3 নিতে পারি 2বার। 2 এখানে শুধুমাত্র একবার, একলা সিঙ্গেল, ওটা নেওয়ার দরকার নাই। তাহলে 2 দোকানে 4, 3 4 12, 3 12 36, এটাই হবে কি? লসাগু। এটাই হবে লসাগু। তো এভাবে চাইলে খুব সহজেই কিন্তু কি করা যায়, ভাগ প্রক্রিয়ায় গসাগু এবং লসাগু কিন্তু আমরা বের করতে পারি। ওকে, আশা করছি তোমরা এটা বুঝতে পারছো। তারপর আমরা এখন করব হচ্ছে যে, দেখি নেক্সটে কি রয়েছে। 1.4 কি রয়েছে দেখি। 1.4 রয়েছে প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ, সমান্তরাল ভগ্নাংশ। একদমই সহজ। প্রকৃত ভগ্নাংশ মানে যে ভগ্নাংশের, এটা মনে রাখবে, যেই ভগ্নাংশের যে ভগ্নাংশের যে ভগ্নাংশের হর বড়, লব ছোট, সেটাই হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। যে ভগ্নাংশের হর বড় লব ছোট, সেটাই প্রকৃত ভগ্নাংশ, সেটাই প্রকৃত ভগ্নাংশ। ওকে, তারপর হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ, উল্টাই, যেই ভগ্নাংশের হর ছোট, লব বড়, সেটাই অপ্রকৃত ভগ্নাংশ, সেটাই হবে কি? অপ্রকৃত ভগ্নাংশ। ওকে, তারপর হচ্ছে সমাতুল ভগ্নাংশে পর আসতেছি। যেমন আমি যদি লিখি 1/2, তারপর আমি যদি লিখি 3/5, তারপর আমি যদি লিখি 7/11, এগুলো হচ্ছে মূলত প্রকৃত ভগ্নাংশ। যে ভগ্নাংশের উপরেরটাকে বলা হয় লব, নিচেরটাকে বলা হয় হর। যে ভগ্নাংশের লব ছোট, হর বড়, সেটাকে আমরা প্রকৃত ভগ্নাংশ বলতেছি। আর আমি যদি লিখি 5/3, তারপর আমি যদি লিখি 11/7, তারপর আমি যদি লিখি 18/11, তখন এগুলোকে আমরা বলবো কি? অপ্রকৃত ভগ্নাংশ। এগুলো হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ। তাহলে যে ভগ্নাংশের লব ছোট, হর বড়, সেগুলো প্রকৃত ভগ্নাংশ। যে ভগ্নাংশের লব বড়, হর ছোট, সেগুলো অপ্রকৃত ভগ্নাংশ। আশা করছি তোমরা প্রকৃত ভগ্নাংশ আর অপ্রকৃত ভগ্নাংশ বিষয়টা খুব সহজেই বুঝতে পেরেছ। ওকে, এগুলো লাইভ ক্লাসে কিন্তু আমরা যতক্ষণ স্টুডেন্ট বুঝে না ততক্ষণ বুঝাই। এটা যেহেতু রেকর্ডেড ক্লাস, সেক্ষেত্রে একটু তাড়াহুড়া করে তাড়াতাড়ি নিয়ে ফেলতেছি। ওকে, সমতুল ভগ্নাংশ। এখানে সমতুল ভগ্নাংশটা মূলত কি? সমতুল ভগ্নাংশটা হচ্ছে যে মূলত সমতুল ভগ্নাংশ। সমতুল ভগ্নাংশটা কি? সমতুল ভগ্নাংশ এটা হচ্ছে যে অনেকেই বুঝে না, ঠিক আছে? অনেকজনের কাছে অনেকটাই কঠিন। লব ও হরকে 21 সংখ্যা দিয়ে গুণ বা ভাগ করলে সমতুল ভগ্নাংশ পাওয়া যায়। অর্থাৎ লব ও হরকে যদি একই সংখ্যা দিয়ে যদি ভাগ করি, কখন একই সংখ্যা পাবো, তখন সেটাকে আমরা সমতুল ভগ্নাংশ বলবো। যেমন 1/2 যদি আমি লিখি, 1/2 যদি আমি লিখি, এখন 1কে যদি তুমি 2 দিয়ে গুণ করো, 2কে যদি 2 দিয়ে গুণ করো একই সংখ্যা দিয়ে, 1কে যদি 2 দিয়ে গুণ করি, তাহলে আমরা পাবো 2 একে 2, আর 2কে 2 দিয়ে গুণ করলে আমরা পাবো 4। আবার ঠিক সেম ভাবে 4কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি আমরা পাবো 2, আবার 2কে 2 দিয়ে ভাগ করলে আমরা পাবো 1। অর্থাৎ 1/2, অর্থাৎ একই সংখ্যা দিয়ে লব ও হরকে ভাগ করলে বা গুণ করলে, ভাগ করলে বা গুণ করলে সমতুল ভগ্নাংশ পাওয়া যায়, অর্থাৎ একই ভগ্নাংশ পাওয়া যায়, সেটাকে আমরা সমতুল ভগ্নাংশ বলতেছি। তারপর আরেকটা যদি লিখি 4/6, এখন তোমরা দেখো এই 4কে যদি 2 দিয়ে ভাগ করো তাহলে হয় 3,
তারপর আবার হচ্ছে এই 6কে 2 দিয়ে ভাগ করলে হবে কত, সরি 4কে 2 দিয়ে ভাগ করলে হবে 2, আর 6কে 2 দিয়ে ভাগ করলে হবে 3, এর মানে 2/3। আবার ঠিক সেম ভাবে 2কে 2 দিয়ে ভাগ করলে 4 হবে, 3কে 2 দিয়ে গুণ করলে, সরি 2কে 2 দিয়ে গুণ করলে 4 হবে, 3কে 2 দিয়ে গুণ করলে 6 হবে। তাহলে একই সংখ্যা দিয়ে লব হরকে ভাগ করলে বা গুণ করলে একই ভগ্নাংশ আসলে সেটাকে আমরা বলবো সমতুল ভগ্নাংশ। তারপর আছে মিশ্র ভগ্নাংশ। মিশ্র ভগ্নাংশটা কি? ভগ্নাংশের সাথে পূর্ণ সংখ্যা যুক্ত থাকলে, ভগ্নাংশ যখন পয়েন্ট আকার, আচ্ছা আগে পূর্ণ সংখ্যা পরে ভগ্নাংশ, সেটাই হচ্ছে মিশ্র। মিশ্র ভগ্নাংশ মানে কি, এটা একটু তোমাদেরকে খুব সহজে লিখে দিচ্ছি। মিশ্র ভগ্নাংশটা খুব সহজে তোমাদেরকে লিখে দিচ্ছি, একটু দেখে নাও। খুব সহজে তোমাদেরকে মিশ্র ভগ্নাংশটা লিখে দিচ্ছি। মিশ্র ভগ্নাংশটা হচ্ছে কি, আগে পূর্ণ সংখ্যা, আগে কি থাকবে, আগে পূর্ণ সংখ্যা থাকবে, আগে পূর্ণ সংখ্যা, সরি আগে পূর্ণ সংখ্যা, ওকে, আগে পূর্ণ সংখ্যা পরে ভগ্নাংশ, পরে ভগ্নাংশ, এটা সমান হচ্ছে কি, এটা সমান হচ্ছে মিশ্র ভগ্নাংশ, এটা সমান হচ্ছে মিশ্র ভগ্নাংশ, ওকে, এটা সমান মিশ্র ভগ্নাংশ। এখন দেখো আগে পূর্ণ সংখ্যা, যেমন আমি একটা পূর্ণ সংখ্যা লিখলাম 1, তারপর হচ্ছে বলতেছে ভগ্নাংশ, একটা ভগ্নাংশ লিখলাম 1/2। এই যে আগে পূর্ণাংশ তারপর ভগ্নাংশ, এটা পুরোটাকে বলা হয় মিশ্র ভগ্নাংশ। তারপর আমি লিখলাম 5 সমস্ত 2/8, এটা একটা কি সব ভগ্নাংশ, মিশ্র ভগ্নাংশ, কারণ এখানে পূর্ণ সংখ্যা আছে তারপর 2/8। তারপর আমি একটা লিখলাম 7/9, এই যে এটা একটা কি পূর্ণ সংখ্যা। আর পূর্ণ সংখ্যার ক্ষেত্রে তুমি খুব সহজ একটা জিনিস মনে রাখবা, সেটা হচ্ছে মিশ্র ভগ্নাংশের ক্ষেত্রে এগুলো হচ্ছে মিশ্র ভগ্নাংশ। মিশ্র ভগ্নাংশের ক্ষেত্রে একটা বিষয় মনে রাখবা, সেগুলো হচ্ছে পূর্ণ সংখ্যার সাথে যে ভগ্নাংশটা থাকবে সেটা কিন্তু প্রকৃত ভগ্নাংশ হয়। সেটা কি ভগ্নাংশ? প্রকৃত ভগ্নাংশ হয়। তাহলে কোনো ভগ্নাংশের সাথে যখন এরকম পূর্ণ সংখ্যা অর্থাৎ সমস্ত থাকবে, তখন সেটাকে আমরা বলবো কি, মিশ্র ভগ্নাংশ। আশা করছি মিশ্র ভগ্নাংশ কি এটা তোমরা খুব সহজে বুঝতে পারছো। এখন আসি 1.5 ভগ্নাংশের গুণ। এটা কিন্তু ভগ্নাংশ কিভাবে গুণ করতে হয়, ভগ্নাংশে উপরে 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 গুণ হয়, নিচে নিচে গুণ হয়। যেমন আমি যদি একটা ভগ্নাংশ লিখি 2/3, তারপর লিখলাম আমি 4/5, এটাকে আমি যদি পুরোটা হিসাব করি, তখন আমি যদি এই হরে হর আর লব লব গুণ করি, তাহলে 4 × 2 কত হয়, 8 হয়, 3 × 5 কত হয়, 15 হয়। এই যে আমি একটা ভগ্নাংশ গুণ করলাম, এভাবে করা যায়। আর ভগ্নাংশের গুণ সম্পৃক্ত অঙ্ক কিন্তু তোমাদের অনুশীলনমূলক অঙ্কগুলো রয়েছে, আমি কিন্তু সেখানে বিস্তারিত আলোচনা করব। এটা বিস্তারিত আলোচনা হবে কোথায়, অঙ্ক করার সময়, ওকে। এটা আমি প্র্যাকটিক্যালি প্র্যাকটিস করাবো অঙ্ক, তখন হচ্ছে কি, প্র্যাকটিস যখন করাবো অনুশীলনমূলক অঙ্কগুলো, তখন খুব সহজে এটা বুঝে নিতে পারবে। তারপর আছে দশমিক ভগ্নাংশ। দশমিক ভগ্নাংশটা কি, ভগ্নাংশকে যখন পয়েন্ট দিয়ে প্রকাশ করা হয়, তখন সেটাকে আমরা কি বলি, সেটাকে আমরা দশমিক ভগ্নাংশ বলি। ভগ্নাংশকে কি দিয়ে, পয়েন্ট দিয়ে। পয়েন্ট মানে এরকম, যেমন আমি লিখলাম 3.5, এই যে 3.5 লিখলাম, এখানে দশমিক দেওয়া আছে না, এই কারণে এটা একটা ভগ্নাংশ এবং এটাকে বলা হয় দশমিক ভগ্নাংশ। তারপর আমরা লিখতে পারি 0.25, এটা একটা দশমিক ভগ্নাংশ। যেমন প্রকৃত ভগ্নাংশ থেকে দশমিক ভগ্নাংশ কিভাবে নিবে, এটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। এটাকে যদি আমরা কি করি, হাফ মানে আমরা হচ্ছে জানি 0.5, এই যে এটা প্রকৃত ভগ্নাংশ আর এটা হচ্ছে কি দশমিক ভগ্নাংশ। তারপর হচ্ছে আমি যদি লিখি 1/4, এটাকে আমি কি করতে পারি, এটাকে আমরা লিখতে পারি 0.25, এটা হচ্ছে একটা কি, এটা প্রকৃত ভগ্নাংশ আর এটা একটা কি দশমিক ভগ্নাংশ, অর্থাৎ দশমিক দেওয়া থাকলেই সেটাই হচ্ছে দশমিক ভগ্নাংশ। তো আজকের ক্লাসটি বা আজকের আলোচনাটি আমি এখানেই শেষ করতেছি। তোমরা অবশ্যই, তোমাদেরকে এভাবে ধরে ধরেই আমরা আমাদের কোর্সে পড়াবো ইনশাল্লাহ। তো তোমরা যারা আমাদের কোর্সে অ্যাড হতে চাও, তোমরা অবশ্যই অ্যাড হয়ে যাবে খুব দ্রুত। আরেকটা বিষয় তোমাদেরকে জানিয়ে রাখি, তোমরা যারা আমাদের কোর্সে অ্যাড হতে চাও, অবশ্যই এই নাম্বারে তোমরা যোগাযোগ করবে, ঠিক আছে। এই নাম্বারে, এখানে যে নাম্বারটা তোমরা দেখতে পাচ্ছ, এই নাম্বারে যোগাযোগ করবে। আমি নাম্বারটা আলাদা করে তোমাদেরকে আবার লিখে দিচ্ছি। হোয়াটসঅ্যাপ এবং ইমোতে তোমরা হচ্ছে আমাদেরকে মেসেজ দিয়ে আমাদের সাথে যোগাযোগ করবে, ঠিক আছে।
হোয়াটসঅ্যাপ অথবা ইমো এই নাম্বারে 01 01577 26 45 43। এই নাম্বারে হচ্ছে যে তোমরা কি আমাদের সাথে যোগাযোগ করবে, অথবা আরো একটা নাম্বার আছে, সেটা হচ্ছে 01 সরি আরো একটা নাম্বার তোমাদেরকে দিচ্ছি, সেটা হচ্ছে, আচ্ছা এখানে কালার পাল্টাই দিই এটা, উম, সেটা হচ্ছে যে তোমার 01 848 74 98 11, এটা। তাহলে এখানে হচ্ছে দুইটা নাম্বার আমি তোমাদেরকে লিখে দিছি, এই দুইটা নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে কি করবা, যোগাযোগ করবে। সেক্ষেত্রে আমরা তোমাদেরকে আমাদের কোর্সে অ্যাড করে নিতে পারবো। তো 01 848 74 98 11 এভাবে এই দুইটা নাম্বারে তোমরা আমাদের সাথে কি করবা, যোগাযোগ করলে আমরা আমাদের কোর্সে তোমাদেরকে অ্যাড করে নিতে পারবো। সবার জন্য অনেক অনেক শুভকামনা রইলো। আর তোমরা যারা কোর্সে অ্যাড হতে চাও অবশ্যই যোগাযোগ করে অ্যাড হয়ে যাবে।